অষ্টম শ্রেণীর লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। সবাই ভালো আছো আশা করছি। আমরা গতকাল আলোচনা করেছিলাম, গতকালের ক্লাসে ভাব এবং কাজ এই প্রবন্ধটা নিয়ে আলোচনা করেছিলাম। সেখান থেকে তোমরা অনেকেই পড়েছো, হোমওয়ার্ক বলেছিলাম যে তোমরা দিবা, অনেকেই কিন্তু অনেকে হোমওয়ার্ক দাওনি। অবশ্য 38 জন ছিল উপস্থিত আমার ক্লাসে, তারা তোমরা হোমওয়ার্ক দাওনি অনেকেই, আবার অনেকে দিয়েছো, কিছু দেখেছি, কিছু এখনো দেখা বাকি রয়েছে, তাদেরটাও দেখে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আমি আপনার আইডিতে দিয়েছিলাম হোমওয়ার্ক। হ্যাঁ ঠিক আছে, দেখেন নি স্যার। এই পর্যন্ত আমিও দিয়েছি। ভাব ও কাজ প্রবন্ধে কারো কোনো সমস্যা আছে আমার একটু যদি বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আঞ্জিবা বলো। স্যার এখানে একটা লাইন ছিল 7 পৃষ্ঠাতে, কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত হইয়া ইহা হইতে সুফল না ফলাইয়া কুফলই ফলে। আবার বলতে হবে, লাইনটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইতে সুফল না ফলিয়া কুফলই ফলে। আচ্ছা, কেননা আগের অংশগুলো একটু দেখতে হবে, বুঝতে হবে। অর্থাৎ এখান থেকে এরকম হতে পারে যে ভাবের সাগরে মাতাইয়ে তুমি যদি কাউকে নিজের দিকে আকর্ষণ করো, কিন্তু পরবর্তীতে গিয়ে যদি সেখানে দেখে যে কাজ নেই, তখন সে পিছপা হয়ে চলে আসবে এবং তার এই যে তার যে কাজের স্পিডটা নষ্ট হবে, এই বিষয়টা কিন্তু এখানে ব্যাখ্যায় আসবে। তার কাজের স্পিডটা নষ্ট হবে, এই জন্য ভাবের সাগরে মাতালে তাকে কাজ দিতে হবে। কাজ না থাকলে সে কিন্তু তার স্পিডটা নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতে যদি তাকে ডাকা হয় তাহলে সে আর সেখানে যাবে। এটা হচ্ছে বিষয়। তুমি যা বলেছো মনে হয় ব্যাখ্যা তুমি এটুকুই। তো তারপরেও আরো ডিটেইলসের জন্য তুমি আমাকে কাজ করতে পারবে, হোয়াটসঅ্যাপে ওই অংশটুকু আমাকে দিবা, আমি ওইটার বিস্তারিত বর্ণনা তোমাকে আমি আবার হোয়াটসঅ্যাপ করব। ঠিক আছে নাজিবা? ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো সমস্যা বা প্রশ্ন আছে? না স্যার। স্যার আজকে আমরা স্যার আমার একটা প্রশ্ন ছিল। স্যার সবাইকে একটু মিউট করতে বলেন, তাহলে বলতে পারবো। মিউট করো সবাই। বলো স্যার 10 চক্রে ভাগ্যবান ভূত ভাব কাজে প্রবন্ধে মানে এটা কেন বলা হয়েছে? যে ভগবান 10 চক্রে ভগবান ভূত, অর্থাৎ 10 জনের চক্রান্তে একটি সাধু ব্যক্তিও অসাধুতে পরিণত হতে পারে। যেমন বলা হয়েছে 10 চক্র মানে 10 জনের চক্রান্তে। ধরো তোমরা 5 জন বান্ধবী আছে এক জায়গায়, এর মধ্যে 4 জন খুবই ভালো চারিদিকে দিয়ে পড়াশোনা কথাবার্তা সব দিক থেকে, কিন্তু একজন আছে সে একটু মানে ভালো নয়, এইরকম সে ফাঁকিবাজ এরকম। তো যদি সে ওই 5 জনের সঙ্গে 4 জনের সঙ্গে কন্টিনিউ মেলামেশা করে, এক সময় দেখবা যে তোমার ওই একটু কমা বন্ধুটাও তোমাদের মতোই হয়ে যাবে এক সময়। অপরপক্ষে যদি দেখবা যে একজন অনেক ভালো একজন ছেলে বা মেয়ে, সে অন্য যাদের সঙ্গে মিশছে তারা একদম মানে খারাপ প্রকৃতির, কিছুদিনের মধ্যে দেখবা যে ওই ভালো বন্ধুটা তোমার খারাপ হয়ে গেছে। অর্থাৎ সঙ্গ দোষে লোহা ভাসে, একটা কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। তো 10 চক্রে ভগবান ভূত কথাটা ঠিক এইরকম যে 10 জনের চক্রান্ত করলে তুমি যদি নির্দোষ হও তারপরেও তোমাকে দোষী সাব্যস্ত করতে পারবে। যদি 10 জনের সাক্ষী দেয় তোমার বিরুদ্ধে, তাহলে অবশ্যই সেইটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ 10 জনের চক্রান্তে একজন ভালো মানুষও, সাধু ব্যক্তিও খারাপ বা অসাধু ব্যক্তিতে পরিণত হতে পারে। এটা হচ্ছে 10 চক্রের ভগবান ভূত। বুঝতে পেরেছো? জি স্যার, পেয়েছি। আচ্ছা ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত আগামী দিন গত দিনের পড়া ছিল। আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ রিভিশনমূলক ক্লাসে আলোচনা হবে এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, শেখ মুজিবুর রহমানের একটি প্রবন্ধ। আমরা এই প্রবন্ধটা নিয়ে গদ্যটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। বিভিন্ন আলোচনার মাধ্যমে, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আজকে আমরা অধ্যায়টা শেষ করব। আশা করছি মনোযোগ সহকারে দেখবেন। তো এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম মূলত বঙ্গবন্ধু 1971 যে 7 মার্চের ঐতিহাসিক ভাষণটি দিয়েছেন, সেই ভাষণটাই মূলত
আজকে আমাদের এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম হিসাবে রয়েছে। তো এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রামে অর্থাৎ 7 মার্চে বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন তার পটভূমিতে যদি আমরা একটু লক্ষ্য করি, মূলত আমরা দেখেছি যে 1969 সালে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের আন্দোলনের চাপে, জনগণের আন্দোলনের চাপে সেখানকার একনায়ক সরকার আইয়ুব খান ছিল, হ্যাঁ, এই আইয়ুব খান তিনি ক্ষমতা গদি ছেড়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়। ঠিক আছে না? প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিয়েছেন। তো মূলত প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এসে সেই ক্ষমতায় টিকতে পারলেন না জনগণের আন্দোলনের মুখে বা চাপে। ঠিক আছে? তো আমরা দেখেছি যে সেই আন্দোলনের চাপে পড়ে বা জনগণের সেই গণঅভ্যুত্থান গণ আন্দোলনের রূপ লাভ করলো। তো এরপরে মূলত আইয়ুব খান 1970 দিলেন 70 সাধারণ নির্বাচন। এই যে 1970 সাধারণ নির্বাচন, এই নির্বাচন দিলেন এবং এই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আইন অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করতে হবে, কিন্তু বিভিন্ন কারণে এই প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা শুরু করে। এই টালবাহানা শুরু করার ফলে আন্দোলনটা আরো বৃদ্ধি পায়। তো এই আন্দোলন দমানোর জন্য 1970 এর 3রা মার্চ, 1970 এর 3 মার্চ এই প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতিসংঘের সাধারণ পরিষদের আহ্বান করলেন, অর্থাৎ রাউন্ড টেবিল কনফারেন্স, একটি গোল টেবিল বৈঠক বসাবেন, প্রথম অধিবেশন। কিন্তু হঠাৎ করে এসে একই সময়ে 1971 এর পহেলা মার্চ, 1971 এর পহেলা মার্চ তিনি এই জাতিসংঘের অধিবেশনটা নস্তা ভেঙে দিলেন, অধিবেশন আর বসাবেন না। তো হঠাৎ করে এই যে স্থগিত করে দিলেন। তো এই স্থগিত করার ফলে বাঙালি জনগণ আন্দোলনে ফেটে পড়লেন এবং তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, জাগো জাগো বাঙালি জাগো, এই ধরনের বিভিন্ন স্লোগান নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। এবং এই যে পয়লা মার্চ যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন স্থগিত করলেন, তখন মূলত 1971 এর 7 মার্চ 7 তারিখে বঙ্গবন্ধু সেই লাহোরের ঢাকা রেসকোর্স ময়দানে, বর্তমান সেই সময় বর্তমান সৌরাহাট উদ্যান যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, সেখানে তিনি এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল এবং সেখানে তিনি মূলত জাতির উদ্দেশ্যে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য একটি ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটাই মূলত এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম নামে পরিচিত। মাত্র 18 মিনিটের একটি ভাষণ ছিল। 18 মিনিটে সেখানে প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতি ছিল। 18 মিনিটের ভাষণে প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতি ছিল সেই ভাষণটায়। ঠিক আছে? তো 2017 সালের 30 অক্টোবর 2017 সালের 30 অক্টোবর 2017 সালের 30 অক্টোবর এই ইউনেস্কো এই ভাষণটিকে ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত করে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবা যে 2017 সালের 30 অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত করেন। এই হলো মূলত ভাষণের পটভূমি বা প্রেক্ষাপট। আমরা এর পরে দেখেছি মূলত বঙ্গবন্ধুর ভাষণ শুরু হয়েছে, তবে এই ভাষণের যে বিষয়গুলো মূলত তার যে ভাষণ, এই ভাষণের প্রতিটি কথায় আমরা ব্যাখ্যামূলকভাবে পেয়ে থাকি। তিনি এই ভাষণে বাঙালি জাতিকে 1971 এর মহান যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অনুপ্রেরণা দান করেছিলেন। তার ভাষণের মাধ্যমে বাঙালিরা নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন সেই দেশমাতৃকাকে মুক্তির জন্য। মূলত এইটি হচ্ছে 1971 সালে বঙ্গবন্ধু যে 7 মার্চ অর্থাৎ এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামের
গদ্যটা তোমরা প্রত্যেকেই পড়েছো। এটা আমরা লাইভ ক্লাসের মাধ্যমে এটা নিয়ে অনেক অনেক আলোচনা করেছি, পড়াশোনাও করেছি। আজকে মূলত রিভিশন মূলক আমি এখান থেকে এখন বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে কথা বলবো। তোমাদের গতদিন বলেছিলাম যে তোমরা পড়বা, অবশ্যই পড়ে আসছো। আমি এখন প্রশ্ন নিয়ে আলোচনা করি। তোমরা কি বাসায় পড়েছো বলো তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নগুলো নিয়ে এখন কথা বলতে পারি। তো এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয় তার ভাষণ থেকে। তো মূলত বঙ্গবন্ধু শেখ মুজিব থেকেও যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, তার জীবনী থেকে তার জন্ম মৃত্যু এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে বা কত সালে জন্মগ্রহণ করেছেন এইরকম প্রশ্ন অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র এই পরীক্ষার জন্য নয়, তোমার ব্যক্তিগত জীবনেও দরকার। বঙ্গবন্ধু তো একজন আমাকে বলো তো বঙ্গবন্ধু কত সালে জন্মগ্রহণ করেন? 1920 সালে 17 মার্চ। 1920 সালে 1920 সালের 17 মার্চ। ঠিক আছে, এই 1920 সালের 17 মার্চ কি দিবস বলো তো? স্যার জাতীয় শিশু দিবস। হ্যাঁ, জাতীয় শিশু দিবস, তাই না? এটা মনে রাখবো, জাতীয় শিশু দিবস। এখন জন্মগ্রহণ তো করলেন সেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে, আমরা জানি। তার পিতার নাম কি বলতো একজন? শেখ লুৎফর রহমান। শেখ লুৎফর রহমান। হচ্ছে শেখ লুৎফর রহমান। আর মাতার নাম কি বলো? সায়রা খাতুন। সায়রা খাতুন। সায়রা খাতুন। এগুলো অবশ্যই মুখস্থ করে ফেলো। তার মাতার নাম হচ্ছে সায়রা খাতুন। আচ্ছা, তিনি মূলত বঙ্গবন্ধু যে উপাধিটা পেয়েছিল, এই উপাধিটা কে দিয়েছিল বলতে পারবা? তার নাম তো ছিল বঙ্গবন্ধু ছিল না, তার নাম ছিল মুজিবুর রহমান। কিন্তু শেখ মুজিবুর রহমান তাকে বঙ্গবন্ধু নামে ডাকা হচ্ছে। বঙ্গবন্ধু কে দিয়েছিল এই উপাধিটা তোমরা কি কেউ জানো? স্যার বাঙালি। না, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি তোফায়েল আহমেদ, তিনি এই বঙ্গবন্ধু উপাধিটা দিয়েছিলেন তাকে 1969 সালে। 1969 সালে তাকে এই উপাধিটা দিয়েছিলেন বঙ্গবন্ধু নামে। এছাড়াও তার বঙ্গবন্ধু জাতির জনক, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, রাজনৈতিক কবি, মুক্তিযুদ্ধের সর্বদায়ক, স্বাধীনতার ঘোষক, বিভিন্ন নামে তাকে আমরা চিনি। ঠিক আছে, এই হলো বিষয়। এবং মৃত্যু বলো, মৃত্যু মৃত্যু কত? 1975 সালে 15 আগস্ট। 15 আগস্ট। এই বলো 15 আগস্ট কি দিবস? জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবস। এই যে আমাদের আর কয়েকদিন পরে এই দিবসটা চলে আসতেছে, তাই নয়? জাতির জন্য একটা কলঙ্কজনক অধ্যায় এই 15 আগস্ট। এই জন্য পুরো বাঙালি জাতি সেদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে। ওকে, এটি হচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে আমার প্রশ্ন ছিল। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি কি বলতো একজন? ন্যাশনাল অ্যাসেম্বলি এটা কি? জাতীয় পরিষদ। জাতীয় পরিষদ, সুন্দর। ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় পরিষদ। এরপর আরেকটা শব্দ পাবো, এই যে এটা আরটিসি। এটা কি বলতো? রাউন্ড টেবিল কনফারেন্স। সুন্দর, অর্থাৎ রাউন্ড টেবিল কনফারেন্স অথবা গোল টেবিল বৈঠক, তাই না? জি স্যার। আরেকটা শব্দ পাবো উইথড্র। প্রত্যাহার। স্যার প্রত্যাহার। উইথড্র, এই উইথড্র শব্দের অর্থ কি বলো? প্রত্যাহার। এই যে উইথড্র শব্দের অর্থ হচ্ছে রিফিউজ বা প্রত্যাহার, তাই না? আর আচ্ছা, এরপরে আমরা আরেকটা পাবো মার্শাল ল। মার্শাল ল সামরিক আইন। সামরিক আইন। সামরিক আইন। সামরিক ল অর্থ হচ্ছে আইন, অর্থাৎ মার্শাল ল শব্দের অর্থ হচ্ছে সামরিক আইন, তাই না? আচ্ছা, আরেকটা শব্দ পাবো ব্যারাক। ব্যারাক অর্থ কি বলতো? সেনা ছাউনি। স্যার সেনা ছাউনি। হচ্ছে সেনা ছাউনি। তো এটা খুব গুরুত্বপূর্ণ।
ওয়াকদা, এই ওয়াকদা কি বলতো? Water and Power Development Authority. এই ওয়াকদাটার অর্থ কি? Sir, Water and Power Development Authority. ওয়াটার এন্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ পানি এবং বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ। পানি এবং বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ, ঠিক আছে? এই তো তোমরা অনেক সুন্দর করেছো, অনেক ভালো করেছো। আচ্ছা, এগুলো হতে পারে প্রশ্ন, ছোট প্রশ্ন এগুলো হতে পারে, ঠিক আছে? এরপরে আমরা যদি অনুধাবনমূলক প্রশ্ন কিছু অনুধাবন নয়, এমসিকিউ এর মতো কিছু প্রশ্ন আরো আমরা দিতে পারি বা এক কথা দিতে পারি। হ্যাঁ, এরকম আরো প্রশ্ন রয়েছে। শব্দার্থ ছাড়াও কত তারিখে অ্যাসেম্বলি কল করা হয়েছিল? হ্যাঁ, প্রথম জাতির সঙ্গে সাধারণ পরিষদের কত তারিখে কল করা হয়েছিল? 3 তারিখ, 7 তারিখে, সরি 3 তারিখে, 3রা মার্চ। কিন্তু উইথড্র করা হয় কত তারিখে? 1 মার্চ। এই ধরনের প্রশ্ন আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ঐতিহাসিক 7 মার্চের ভাষণটির সময়কাল কত ছিল, ব্যাপ্তি কত ছিল, 18 মিনিট, কত লোকের উপস্থিত ছিল? 10 লক্ষ লোকের। ও আরেকটা প্রশ্ন আলোচনা করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর ভাষণকে কার ভাষণের সঙ্গে তুলনা করা হয়েছে বলো তো? স্যার আব্রাহাম লিঙ্কন স্যার। হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ আব্রাহাম লিঙ্কনের সেই গেটিসবার্গ ভাষণের সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে? এটা একটা মনে রাখবো। এইবার আমরা যদি অনুধাবনমূলক কিছু প্রশ্ন বলি বা বিভিন্ন গুরুত্বপূর্ণ তার লাইন রয়েছে, সেই লাইনগুলো একটু ব্যাখ্যা করি। যেমন 7 মার্চের ভাষণকে ঐতিহাসিক ভাষণ বলা হয়েছে কেন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 7 মার্চের ভাষণকে ঐতিহাসিক ভাষণ বলা হয়েছে কেন, ব্যাখ্যা করো। কে বলবে বলো? আভা বলো, আভা বলো। আভা শুনতে পাচ্ছ? লুবা বলো, লুবা। 7 মার্চের ভাষণকে ঐতিহাসিক ভাষণ বলা হয়েছে কেন বলো? শুনতে পাও না? আটকে আছে। সেতু বলো, সেতু, সেতু শুনতে পাও? সেতু শুনতে। মাহমুদ বলো, মাহমুদ হাসান। স্যার হ্যাঁ বলো তো। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ভাষণ বলে এটিকে ঐতিহাসিক ভাষণ বলা হয়েছে। ওকে, ভেরি গুড। 7 মার্চের 18 মিনিটের ভাষণের মধ্যে বাঙালি জাতির স্বাধীনতার বীজ মন্ত্র লুক্কায়িত ছিল। বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের তেজোদ্দীপ্ত এ ভাষণই মানুষকে মুক্তি পাগল করে তুলেছিল। এরই পরিপ্রেক্ষিতে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতা অর্জন করে। তাই এ ভাষণটিকে ঐতিহাসিক ভাষণ বলা হয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ দিক দিয়ে 7 মার্চের ভাষণকে ঐতিহ্যপূর্ণ বলা হয়েছে। মানে ভাষণের তাৎপর্য এবং গুরুত্ব, ঠিক আছে? তো এই ভাষণ 1971-এর 7 মার্চের যে ভাষণটি, সেই ভাষণটি মূলত বাঙালির জাতীয় চেতনাবাদের একটি উদ্বুদ্ধকারী ভাষণ আমরা বলতে পারি। হ্যাঁ, তো মূলত বঙ্গবন্ধু যে ভাষণ সম্পর্কে একটু কথা বলে দিবা, যে 18 মিনিটের ভাষণ 10 লক্ষ লোকের উপস্থিতিতে, তারপরে ওয়ার্ল্ড হেরিটেজ অন্তর্ভুক্ত করার বিষয়টা, আব্রাহাম লিঙ্কনের সঙ্গে তুলনা করার বিষয়টা, এবং এটা বাঙালি জাতির একটা যে মুক্তির জন্য যে ভাষণ, এই জন্য মূলত এই ভাষণটিকে ঐতিহাসিক ভাষণ বলা হয়েছে। এইভাবে ব্যাখ্যা করে দিতে পারবা। আমি আশা করছি সবাই মুখস্থ করবে বা পারবে। এরপরে বঙ্গবন্ধু একটা কথা বলেছিল যে আমি প্রধানমন্ত্রিত্ব চাইনি, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। হ্যাঁ, এরকম একটা কথা বলেছিল। এই উক্তির কারণ ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন যদি আসে কে বলতে পারে বলো তো? হাফসা বলো। আমি প্রধানমন্ত্রিত্ব চাইনি, বলো এই প্রশ্নটা বলো তো। এই উক্তির কারণ বলো, কেন বলেছে এই কথা? স্যার আমি বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাঙালিদের জন্যই কাজ করে আসছেন এবং বাঙালিদের মুক্তির জন্যই তিনি এই কথা বলেছিলেন। অর্থাৎ তিনি ব্যক্তি স্বার্থ থেকে অন্যের স্বার্থে
মূলত কথাটি বলেছিলেন, কাজ করেছিলেন। তিনি নিজের ভালো হোক বা এই বিষয় তিনি দেখেননি। তিনি চেয়েছেন আমার বাঙালি, আমার বাংলাদেশ, আমার জনগণ যাতে সুখে শান্তিতে থাকতে পারে। এই জন্য তিনি বলেছেন আমাকে প্রধানমন্ত্রী দেওয়ার দরকার নেই, এদেশের মানুষ শান্তিতে থাক, সুখে থাক, এটাই আমার চাওয়া। এই ঘটনা থেকে মূলত তিনি কথাটি বলেছিলেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরো যে প্রশ্নটি রয়েছে বলতে পারি। এইবার মিহি বলবা, মিহি বলো। জি স্যার। বলো যে 23 বছরের করুণ ইতিহাস বলতে কি বুঝিয়েছে? 23 বছরের করুণ ইতিহাস বলো। পারবো না আমরা? 23 বছর বলতে কোন সময়টুকুকে বুঝিয়েছে বলো? এই যে 23 বছর বলতে মূলত 1947 থেকে 1971 সাল। 1971 অর্থাৎ 1947 থেকে 1971, এই যে 23 বছর, এই বছরের করুণ ইতিহাস। স্যার 23 বছরের করুণ ইতিহাস বলতে মানে 1947 থেকে 1971 সাল পর্যন্ত বাঙালিদের উপর যে অত্যাচার করা হয়েছে সেটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, সুন্দর। তারপরেও আমরা আরো একটু ক্লিয়ার ভাবে বলতে পারি যে 23 বছরের ইতিহাস বলতে বাঙালিদের উপর যে 1947 থেকে 71 পর্যন্ত দীর্ঘ 23 বছর যেভাবে নির্মম অত্যাচার নির্যাতন করা হয়েছে সেই বিষয়টা বোঝানো হয়েছে। ঠিক আছে, এইটাও অনেক সুন্দর। তো এই 23 বছরের ইতিহাস বলতে বাঙালিকে 23টা বছর অর্থাৎ 1947 এর দেশ বিভাগের পর থেকে আমরা দেখেছি 1948 এর ভাষা মাতৃভাষা বাংলার উত্থাপন, 1952 জন্য 1952 সালে ভাষার জন্য আন্দোলন, 1954 সাধারণ নির্বাচন, তারপরে হচ্ছে 1969 সালের গণঅভ্যুত্থান, 1966 6 দফা, 1969 সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ 1971 এর মহান মুক্তিযুদ্ধ। এই সবগুলো সময়ে বাঙালিকে নানানভাবে অত্যাচার নির্যাতন করতে করেছে, তাদেরকে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করতে হয়েছে। এজন্য এই সময়টুকুকে বাঙালিদের জন্য একটি করুণ অধ্যায় বলা হয়েছে। ঠিক আছে, এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপর আরেকটা প্রশ্ন একটা দেব, যেবার কে বলবে? নানজিবা বলো। নানজিবা বলবা। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না, উক্তিটি বুঝিয়ে লিখো। বঙ্গবন্ধু একটা উক্তি করেছিলেন তার সাথে মার্চের ভাষণে যে আমরা যখন মরতে শিখেছি তখন আমাদের কেউ আর দাবিয়ে রাখতে পারবে না। একটু ব্যাখ্যা করে শোনাও, কোন প্রাসঙ্গিকতা এই কথা বলেছেন বলো। স্যার এখানে বোঝানো হয়েছে বাঙালির উপর যে পাকিস্তানিরা অত্যাচার করেছিল এতে বাঙালিরা এখন মুক্তি চায়, তারা জেগে উঠেছে এবং তাদেরকে দমাতের কোনো শক্তি চলবে না, তারা এবার মুক্তি ছিনিয়ে আনবে, এমনটাই বোঝানো হয়েছে। ওকে, অর্থাৎ এই যে আমি আগের যে প্রশ্নটি করলাম 23 বছরের করুণ ইতিহাস, তো এই যে বিভিন্ন আন্দোলনে বাঙালিরা নিজেকে উৎসর্গ করতে পেরেছে, বিভিন্ন আন্দোলনে 52 থেকে 47 থেকে 70 সাল পর্যন্ত, তো এই আন্দোলনগুলোনে বাঙালিরা নিজেদেরকে ঢেলে দিয়েছেন, জীবন দিয়েছেন। সুতরাং এই 71-এর মহান মুক্তিযুদ্ধে এই সময় বাঙালি পিছপা হবে না, নিজেদেরকে সম্পূর্ণরূপে দেশ মাতৃকা মুক্তির জন্য নিজেকে সমর্পণ করবেন, এইরকম একটা বিষয়। অর্থাৎ যে বাঙালিরা একবার যখন আন্দোলন করতে শিখে গেছে, মরতে শিখে গেছে, সুতরাং তাদের আর কেউ থামাতে পারবে না, তারা জীবন দিয়ে হলেও দেশটাকে রক্ষা করবে। এই বিষয়টার জন্য মূলত বঙ্গবন্ধু সেই 7 মার্চের ভাষণে আলোচনা করেছে। ঠিক আছে, এরপর তাহমিদ বলো। তাহমিদ। জি স্যার বলেন। তুমি বলো মার্শাল ল উইথড্র, এই কথা কেন বলেছিল? মার্শাল ল উইথড্র করার কথা কেন বলেছিল বঙ্গবন্ধু? বলো। স্যার মার্শাল ল উইথড্র, হ্যাঁ স্যার আমি বলি।
বলো। স্যার এটা বলতে বোঝানো হয়েছে সামরিক আইন প্রত্যাহারকে বোঝানো হয়েছে। এটা সাধারণত একটা সামরিক আইন ছিল, যেটা 1958 সালে স্যার এটা চালু করা হয়েছিল। আর এর মাধ্যমে স্যার রাজনৈতিক অধিকার অনেকটাই মানে বাঙালিদের হাতে চলে আসছিল। অর্থাৎ মূলত স্যার মার্শাল, আমি অত ব্যাখ্যা ভাবে স্যার বলতে পারি না স্যার। হ্যাঁ ঠিক আছে, মূলত মার্শাল ল বলতে সামরিক আইনকে বুঝিয়েছে, আর উইথড্র বলতে তা প্রত্যাহার করানো। অর্থাৎ পাকিস্তানি স্বৈরশাসকগণ যে সামরিক শাসন জারি করেছিল, এতে বাঙালিরা নানান ভাবে ক্ষতিগ্রস্ত, বাঙালিদের স্বাভাবিক কার্যক্রমে নানান ভাবে বাধাগ্রস্ত হচ্ছে তারা। এই বাধা থেকে মুক্তি পেতে হলে এই সামরিক আইনটা তুলে দিতে হবে। এই জন্য বঙ্গবন্ধু বলেছে বাঙালিদের স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে, আর স্বাধীনভাবে বাঁচতে হলে এই মার্শাল ল রাখা যাবে না। এই জন্যই মূলত মার্শাল ওয়াইজ কথাটি তিনি নিয়ে এসেছিলেন। ওকে, আচ্ছা, এরপরে এরপরে মেহরাব বলো, রাফিউল হাসান মেহরাব বলতে পারো? মেহরাব শুনতে পাই না। আচ্ছা, এটাকে আনিশা 226 কে আনিশা কি নাকি এটা? আনিশা শুনতে পাও? বাবলি বলো, বাবলি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, তুমি বলো তো যে এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এই কথাটি সম্পর্কে আমাকে কিছু বলো। এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম কথাটি বুঝিয়ে লিখো, এরকম প্রশ্ন আসতে পারে। বলো তো একটু তুমি। উক্তিটির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য। আচ্ছা ঠিক আছে, এরপরে ফাইম ফাইসাল বলতে পারবা? ফাইম ফাইসাল, আইরিন সুলতানা বলো, আইরিন সুলতানা শুনতে পাও আমাকে? জি স্যার। বলো তুমি এটা, এটাই বলো। পারবো আমরা? উক্তিটি দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলত স্বাধীনতার ডাক দিয়েছেন, আর তার ভাষণে তিনি বাঙালিকে আম, স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার জন্য এই উক্তিটি মূলত করেছেন। আচ্ছা ঠিক আছে, মূলত 1971 সেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণেই মূলত এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, তিনি এই কথাটির মাধ্যমেই বাঙালিকে তার সর্বোচ্চ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন, এবং তার এই আহ্বানে প্রতিটি বাঙালি সাড়া দিয়েছে, এবং যার ফলে কিন্তু আজকে দেশ স্বাধীন। এই বিষয়টা বর্ণনা নিয়ে আসবো এখানে। আচ্ছা, এরপরে এরপরে কি রয়েছে দেখি, নিহারুজ্জামান রয়েছে, নাবিলা রয়েছে, আচ্ছা শান্ত রয়েছে। হ্যাঁ সুন্দর, এবার আমি যে কয়েকটা কথা বলি সেটা যারা পারবে হাত দাও। একটি প্রশ্ন হতে পারে এরকম যে হ্যাঁ, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস, ব্যাখ্যা করো। এইরকম একটা প্রশ্ন, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস, ব্যাখ্যা করো। আচ্ছা, এই ডিএডি, এটাকে তো ডিএডি, এটা ডিএডি, তোমরা লাইভে ঢুকবা, জয়েন করবা, নাম লিখবা, আমি বলেছি বারবার। কানিজ নওরিন বলো। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্তে দিয়ে রাজপথে রঞ্জিত করার ইতিহাস বলতে বাঙালির অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে রক্তদান ও আত্মদানের ইতিহাসকে বোঝানো হয়েছে। স্যার ব্যাখ্যা করবো? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা সবাই লিখে নাও। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস, এই প্রশ্নটা সবাই লিখো। এই যে বাংলার ইতিহাস এদেশের
এই দেশের মানুষের রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস ব্যাখ্যা করো। বাংলার ইতিহাস দেশের মানুষের রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। এই প্রশ্নটা 2 মার্কসের মতো করে লিখে আমার গ্রুপে পোস্ট করলাম। আমি তোমাদের এগুলো লিখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই কি লিখতে পেরেছো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা। জি স্যার, Yes, sir. আমি প্রশ্ন আলোচনা করলাম, এর বাইরে কি কোনো প্রশ্ন তোমাদের কাছে আছে বলো? যদি থাকে আমরা সেগুলো ব্যাখ্যা করব। কোনো বিষয় বুঝতে পারোনি বা কোনো প্রশ্ন আছে এরকম তাহলে আমারে বলো। স্যার এই প্রশ্ন সম্পর্কে কি একটু ধারণা দেওয়া যাবে? আমরা তো দিলাম, বললো তো এটাই তো হোমওয়ার্ক। পড়াশোনা করবা স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ যদি আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হয়, বঙ্গবন্ধু ভাষণে বলেছেন, তাহলে আমরা ভাতে মারবো পানিতে মারবো। অর্থাৎ যদি বাঙালিরা তো কাজ করে, ফসল ফলায় শ্রম দিয়ে, যদি আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হয় তাহলে এই শ্রমিকদের যে উৎপাদিত ফসল এগুলো তো বন্ধ হয়ে যাবে। তাহলে কি হবে? এমনিতে খাওয়ার অভাবে তাদের কষ্ট হবে। এই বিষয়টা বোঝানোর জন্য তাদেরকে একটা হুঁশিয়ারি বানিয়ে দিয়েছে। বুঝা গেছে? স্যার, হ্যাঁ বলো। জি স্যার। স্যার মার্শাল ল উইথড্র এটা আরেকবার বুঝিয়ে দেন। হ্যাঁ স্যার মার্শাল ল উইথড্র এই অনুধাবনের প্রশ্নটা আরেকবার বুঝিয়ে দেন। মার্শাল ল উইথড্র বলতে সামরিক আইন প্রত্যাহার। পাকিস্তানিরা বাঙালিদের উপর আর্মিদের শাসন অর্থাৎ সামরিক শাসন জারি করেছিল। এর ফলে বাঙালিরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না। ঠিক আছে, তাদের স্বাধীনভাবে চলাফেরার ব্যাঘাত ঘটলো, যার ফলে এই বঙ্গবন্ধু তাদেরকে বললো যে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে হলে এই মার্শাল লটা উইথড্র করতে হবে, সামরিক আইনটাকে সামরিক শাসনটাকে বাদ দিতে হবে, দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অর্থাৎ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এইটা হচ্ছে মূলত সামরিক শাসন দেওয়ার ফলে জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধাগ্রস্ত হচ্ছে। এই বাধা যাতে না হয় সেজন্য সামরিক আইনটাকে তুলে দিতে হবে। বুঝতে পেরেছো এটা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা মূলত এই কয়টা প্রশ্ন নিয়ে কথা বললাম। এগুলো তোমরা একটু বাসায় মনোযোগ দিয়ে পড়বা এবং এই প্রশ্নটা হোমওয়ার্ক আকারে আমাকে দেবা। তোমরা 2 মার্কসের প্রশ্ন মতো করে আমি তোমাদের হোমওয়ার্ক গুলো দিতে দেওয়ার চেষ্টা করব। আর এই সপ্তাহে ক্লাস মূলত শেষ, আগামী সপ্তাহে আবারও অন্য কোনো অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা প্রশ্ন আছে। বলো। 7ই মার্চের ভাষণকে ঐতিহাসিক ভাষণ বলা হয়েছে কেন? এটা আরেকবার বুঝিয়ে দেন। এটা তো আমরা প্রথমেই এই প্রশ্নটা ব্যাখ্যা করলাম, তাই নয়? 7 মার্চের ভাষণ মূলত বাঙালি জাতির ইতিহাস এবং ঐতিহ্যের একটা বিষয়। এটা একটা অর্থাৎ 7 মার্চের ভাষণটি গুরুত্বের দিক বিবেচনা করে, অর্থাৎ গুরুত্ব এবং তাৎপর্যের দিক বিবেচনা করে এই মূলত এই ভাষণটাকে ঐতিহাসিক ভাষণ বলা হয়েছে। যে 7 মার্চে দেশকে বা সৌহার্দ্য উদ্যানে বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছিলেন, সেই ভাষণটি 10 লক্ষ লোকের উপস্থিতিতে 18 মিনিটে যা বাঙালি জাতির জন্য স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধকারী একটি ভাষণ। ঠিক আছে, এই ভাষণের মাধ্যমে বাঙালিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা দান করেছে। তাই বঙ্গবন্ধুর ভাষণটিকে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ভাষণের সঙ্গে তুলনা করা হয়েছে। এই যে গুরুত্ব এবং তাৎপর্যের দিক বিবেচনা করে এই ভাষণটিকে ঐতিহাসিক ভাষণ বলা হয়েছে। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো। স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির ইতিহাসকে 23 বছরের মুমূর্ষ নরনারীর আত্মনাদের ইতিহাস বলেছেন কেন? এই যে 23 বছর ধরে পাকিস্তানিরা বাংলাদেশের মানুষকে নারী পুরুষ নির্বিশেষে সকলকে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, এই নির্যাতন অত্যাচারের কারণেই করুণ ইতিহাস বলা হয়েছে। 1947 থেকে 71 সাল পর্যন্ত 23 বছর, এই 23 বছর পাকিস্তানিরা নানান ভাবে বাঙালিদের অত্যাচার নির্যাতন করেছে। এই নির্যাতন অত্যাচারের জন্যই মূলত করুণ ইতিহাস বলা হয়েছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে মূলত আজকের
পড়া। তো তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়ো, যেহেতু আমাদের স্কুলে আসতে পারছি না, পড়াশোনা করছি, তো একটু মনোযোগী হও বাসায়। মূলত বাসায় আমরা ছোট ছোট কাজও করতে পারি, একটু বিশেষ করে আব্বা এবং আম্মা বাবা মার কাজে একটু সহযোগিতা করতে পারি, ছোট ছোট যে কাজগুলো রয়েছে। অর্থাৎ আমাদের সবচেয়ে আপনজন হচ্ছে পিতামাতা। এই পিতামাতার যদি আমাদেরকে কোনো কাজ করতে বলে অবশ্যই সেটা আমাদের করতে হবে। পিতামাতার আমাদের অত্যন্ত আপনজন, পাশাপাশি শিক্ষকরাও অনেক আমাদের গুরুজন বলা হয়। তো পিতামাতা এবং শিক্ষকদের সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা যাদের মধ্যে থাকবে তারাই ভবিষ্যতে একদম উন্নতির পর্যায়ে চলে যেতে পারবে, তারাই ভবিষ্যতে তাদের জীবনী ভবিষ্যতে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে, এইটা আমাদের বিশ্বাস। তো আশা করছি তোমরাও সেভাবে কাজ করবা, তাহলে তোমাদের পরবর্তী জীবনটা আর HW টা কি? HW এই প্রশ্ন বাংলার ইতিহাস, দেশের মানুষের রক্তে রাজপথে রঞ্জিত করার ইতিহাস ব্যাখ্যা করো, এটাই। তো ঠিক আছে, আমাদের সময়ও শেষ, আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।